নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। যে সংলাপ ভাবায়, যে ভাবনা পদ্মাটা। বন্ধুরা, সংলাপ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করব, যে বিষয়টা নিয়ে পর্যালোচনা করব, এই রাজ্যে গত 3-4 দিন ধরে সবচেয়ে বহু আলোচিত বিষয় সেটা, এবং এটা বিশাল স্পর্শকাতর বিষয়। এবং আমরা দেখেছি এই বিষয়টাকে নিয়ে রাজ্যের শরিকি দল, যারা ক্ষমতাসীন দল রয়েছেন, আইপিএফটি বিজেপি জোট, সেই জোট শরিক দলের মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ, একটা অবিশ্বাস, একটা মারামারি, একদম গোটা রাজ্যে একটা হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছিল। সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের পর্যালোচনা, সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের চর্চা। সেই বিষয়টা হলো ত্রিপুরাল্যান্ডের দাবি বনাম জোট রাজনীতির ভবিষ্যৎ। আপনারা জানেন, এই বিগত 6 মাস আগে নির্বাচনের আগে যে জোট হয়েছিল, সেই জোটের আগে ঠিক প্রাক পূর্বের ত্রিপুরাল্যান্ডের আলাদা রাজ্যের দাবিতে আইপিএফটি দল, আমরা দেখেছি জাতীয় সড়ক 11 দিন 12 দিন বন্ধ করার পর তারা রাজ্যের বিভিন্ন স্থানে হিংসাত্মক এবং রাজ্যের শান্তির পরিবেশ বিনষ্ট করে একটা আন্দোলন তৈরি করার সৃষ্টি করেছিল। এবং একটা বিশাল অংশের, যারা ত্রিপুরাল্যান্ডের পক্ষে, একটা বিশাল অংশের মানুষের সমর্থন তারা নিতে পেরেছিল। এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন রয়েছেন, যারা উপজাতি জনজাতিদের মতো উপজাতি যুবক বা যুবতী রয়েছেন, তাদের মধ্যে একটা ক্রেজ তৈরি করেছিল যে ত্রিপুরাল্যান্ড হবে, সেপারেট ত্রিপুরাল্যান্ড ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে। এবং আমরা দেখেছিলাম এই ইস্যুটাকে কেন্দ্র করে জনজাতিদের যে বিশাল সংখ্যক একটা ভোট, 20টা যে বিধানসভার সিট রয়েছে, আমরা জানি যে এই সিটগুলির বেশিরভাগ, সিংহভাগ সিট 20তে 20। এই বিষয়টা বামপন্থীরা যা ছিল ক্ষমতায়, বিগত সরকার বামফ্রন্ট, তাদের এই 20টা উপজাতি এসটি সিট তাদের দখলে থাকতো। এবং এই 20টা সিটের পর থেকে 21টা সিট থেকে গোনা শুরু হতো। সেই ধারণাটা এবার পাল্টে দেওয়ার জন্য যারা সর্বভারতীয় রাজনীতি করেন বিজেপি দলের, ওনারা এসছেন রাজ্যের পরিস্থিতি বুঝে, রাজ্যের জনজাতিদের সেন্টিমেন্ট বুঝে তারা আইপিএফটির সাথে একটা জোটে যায়। যদিও এটা ঘটনা যে আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের দাবি করলেও, এখানে জোটের সময় ত্রিপুরাল্যান্ড নিয়ে কিন্তু আলাদা রাজ্য হবে, আলাদা পৃথক ত্রিপুরাল্যান্ড হবে, এই দাবিটা কিন্তু যারা দিল্লির দায়িত্ব থেকে এসেছিলেন রাজ্যের নির্বাচনের দায়িত্বে, তারা কিন্তু এই বিষয়টাকে কোনোদিনই স্বীকৃতি দেননি। বা রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি তখন দলীয় সভাপতি ছিলেন, তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে এটা সম্ভব না, ত্রিপুরার ভেতরে, রাজ্যের ভেতরে আর একটা পৃথক রাজ্য হওয়ার, ত্রিপুরাল্যান্ডের কোনো প্রশ্নই ওঠে না। আমরা মডালিটি কমিটি একটা করব, নির্বাচনে জিতলে যদি ক্ষমতায় আসতে পারি। এবং আমরা এই ক্ষেত্রে যা যা করার একটা কতগুলি তারা কর্মসূচি নিয়েছিলেন, যে ইলেকশনে জিতে ক্ষমতায় আসলে তারা জনজাতিদের উন্নয়নের জন্য, জনজাতি এলাকার উন্নয়নের জন্য কি কি কাজ করবে, কমিটি করবে। কিন্তু আমরা তখনও দেখেছিলাম যে এই ভ্যানগার্ডের স্টুডিওতে একটা মেগা টক শো হয়েছিল, একটা মেগা সংলাপ হয়েছিল। সেখানে এনসি দেববর্মা, যিনি আইপিএফটি দলের সভাপতি ছিলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল। উনি তখন বলেছিলেন যে ত্রিপুরাল্যান্ডের দাবি থেকে আমরা সরছি না, এটা ইলেকশনের ঠিক পূর্ব মুহূর্তে। কিন্তু এই দাবিটাকে আপাতত নির্বাচনের কে সামনে রেখে আমরা জোট করেছি। এই দাবিটাকে একটু আলাদা রেখে আমরা ঐক্যমতের ভিত্তিতে এই মডালিটি কমিটি এসব আমাদের সাথে গুয়াহাটিতে মিটিং হয়েছে, এই ভিত্তিতে আমরা নির্বাচনটা লড়বো। ত্রিপুরাল্যান্ডের দাবি আমাদের থাকবে, এটা আমাদের বেসিক দাবি। যাই হোক, সেই নির্বাচনের পর আইপিএফটি জোট যে উপজাতিতে 20টি সংরক্ষিত সিট, তার মধ্যে 18টি সিট বিজেপি আইপিএফটি জোট পায় এবং রাজ্যের বুকে ক্ষমতায় আসেন বিজেপি আইপিএফটি জোট। আমরা দেখলাম উপনির্বাচন, পঞ্চায়েতের উপনির্বাচনে যে প্রায় 3,000-এর উপর, 3,500-এর উপর শূন্য পদের উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনে প্রার্থী দিতে গিয়ে এবার উপনির্বাচনে কিন্তু আমরা দেখেছি, যিনি বিজেপির পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী তখন বলার প্রেস মিট করে বলেছেন যে উপনির্বাচনে আমরা একা লড়বো, আইপিএফটি যদি আমাদের শরিকি দল, তারা যদি লড়তে চায় আলাদা করে লড়বে, এখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। সেই ঘটনা, সেই প্রেস মিট, সেই বক্তব্যের পর আমরা যখন দেখলাম নমিনেশন জমা দেওয়ার শেষ দিন, বিশেষ করে 10 তারিখ ভারত বন্ধ, ত্রিপুরা বন্ধ ছিল, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রথম দেখলাম বক্সনগরে আক্রান্ত হলেন আইপিএফটি দলের সভাপতি, মন্ত্রী এনসি দেববর্মা, নমিনেশন জমা দিতে বাধা দেওয়া হলো। ওই দিন রাত্রে আমরা দেখলাম গোলাঘাটির যে বিজেপির বিধায়ক রয়েছেন বীরেন্দ্র কিশোর দেববর্মা, ওনার বাড়িতে প্রাণঘাতী হামলা হলো এবং ওনার স্ত্রীকে গুরুতর আহত করা হলো। এবং পরবর্তী সময় পুলিশ, এসপি গিয়ে এবং বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা গিয়ে ওনাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপরের দিন থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসাত্মক আন্দোলন, শরিকি বিবাদ শুরু হলো। এখন এর মধ্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বারবার এই সরকার আসার পরও বলেছেন যে কোনো প্রকার কোনোভাবেই ত্রিপুরাল্যান্ড সম্ভব না, ত্রিপুরাল্যান্ডের দাবি মানা হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই উপনির্বাচনকে সামনে রেখে আমরা যখন এই শরিকি দ্বন্দ্ব দেখছি, রক্তক্ষয়ী সংঘর্ষ দেখছি, আইপিএফটির গন্ডাছড়া যিনি এমএলএ রয়েছেন
উনিও আহত হয়েছেন। আমরা দেখেছি আইপিএফটি অনেক জায়গাতে বিজেপির হুমকির মুখে নমিনেশন জমা দিতে পারেনি, আবার উল্টোটাও হয়েছে কল্যাণপুর এলাকাতে আইপিএফটির হুমকিতে বিজেপি তাদের প্রার্থীপত্র তুলে নিতে উইথড্র করে নিতে বাধ্য হয়েছে। এই অবস্থা যখন রাজ্যে একটা কিন্তু বিশাল প্রশ্নের মুখে সম্মুখীন হয়েছে, এই জোট কি থাকবে কি থাকবে না। ত্রিপুরাল্যান্ডের দাবি আইপিএফটি প্রেসার দিয়ে জোট রাজনীতির উপর ভিত্তি করে যেহেতু সরকারটা যে বৃহৎ শরিকি দল রয়েছে বিজেপির উপর প্রেসার দিয়ে কি ত্রিপুরাল্যান্ড দাবি নেবে। আমরা দেখেছি এই ঘটনাগুলির পর আইপিএফটির কোর কমিটি মিটিং হয়েছে এনসি দেববর্মার বাড়িতে, এবং দীর্ঘক্ষণ মিটিং এর পর ওনারা কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা ত্রিপুরাল্যান্ডের দাবিতে আবার নতুন করে আন্দোলন শুরু করব। সেটা নিয়ে আজকের আলোচনা যে ত্রিপুরাল্যান্ডের দাবি বনাম এই যে জোট রাজনীতির ভবিষ্যৎ, সেটা আজকে একটা বিশাল প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এ নিয়ে আজকে আমাদের পর্যালোচনা। আমার সাথে রয়েছেন সমাজকর্মী প্রদীপ্ত রায় এবং আইনজীবী অরিন্দম ভট্টাচার্য। আমি প্রথম অরিন্দম দার থেকে শুরু করবো। অরিন্দম দা, আজকের এই সময়ের মানে নিড অফ দ্য আওয়ার আমরা যেটা বলি, যে আজকের যে ইস্যু গোটা ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক মহলের গোটা সাধারণ মানুষের মধ্যে, যে ত্রিপুরাল্যান্ডের দাবি এবং এই যে জোট রাজনীতি, এটার ভবিষ্যৎ কোন জায়গাতে আজকে দাঁড়িয়ে? দেখো, এইটা আজকে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে রাজ্যে, উপনির্বাচনটা অ্যাকচুয়ালি একটা উপলক্ষ মাত্র। এই বিস্ফোরণটা হওয়ারই ছিল। 6 মাস বয়স হয়েছে, 6 মাস থেকে কয়েকটা দিন বেশি, 7 মাস বয়স চলছে এই সরকারটার, নতুন সরকারটার। ত্রিপুরা রাজ্যের এই নতুন মুখ্যমন্ত্রীর শব্দবন্ধ যদি ব্যবহার করি, 37 লক্ষ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, 25 বছর বা তারও বেশি, মাঝের 5 বছর বাদ দিলে 35 বছরের যে একটা লাগাতার একটা শাসন চলছিল, একটা বন্দোবস্ত চলছিল, এইটার পরিবর্তন চাইছিল 37 লক্ষ মানুষ। আর সেই 37 লক্ষ মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এইটা পরিস্ফুট হয় 3রা মার্চ। কিন্তু সমস্যাটা হচ্ছে, এই 37 লক্ষ মানুষের আকাঙ্ক্ষা, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করার জন্য 3রা মার্চের আগ পর্যন্ত যে রাজনৈতিক ব্যবস্থাপনা তৈরি হয়েছে, সেখানেই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তার বীজটা বপিত হয়ে গেছিল। সাইমultaneously 2টা বিষয় চলছিল। এক, আইপিএফটি তাদের ত্রিপুরাল্যান্ড বলে আলাদা রাজ্যের দাবি, পাশাপাশি বিজেপি সরাসরি আপত্তি জানাচ্ছে যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব, ত্রিপুরাল্যান্ডের এখানে কোনো জায়গা নাই। কিন্তু এই দুটো স্লোগান দুটো দল একসঙ্গে দিচ্ছে, আবার দুটো দল জোট বেঁধেছে। তো যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিনেই কিন্তু যারা বোঝার তারা বুঝে গেছিল যে এইটা একটা বড় সমস্যার সূত্রপাত হলো। কারণ যখন আমি তোমার কোনো একটা দাবির সঙ্গে একমত হচ্ছি না, অথচ আমি তোমার সঙ্গে জোট করছি, মৈত্রীতে আবদ্ধ হচ্ছি একটা বৃহত্তর কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য, তখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমাকেও একটা জিনিস বুঝতে হবে, যে কোথাও না কোথাও গিয়ে তোমার এবং আমার যে স্বার্থের যে বিরোধটা, এই বিরোধটা প্রকট হবেই। প্রাথমিক লক্ষ্যটা অর্জন হয়ে যাওয়ার পরেই তোমার আমার বিরোধটা প্রকট হবে, প্রকাশ্যে চলে আসবে, এইটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হবেই। এইটা যদি কেউ না বোঝে বা কেউ যদি বলে যে এটা এরকম হওয়ার কথা ছিল না, তাহলে আমি বলবো এটা হচ্ছে ভাবের ঘরে চুরি করা। তো আজকের এই যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, যে উপনির্বাচনে তোমার কি বলে মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে যে সারা রাজ্যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা তো হওয়ারই ছিল। কারণ যেদিন বিজেপি আইপিএফটির সঙ্গে ত্রিপুরাল্যান্ডের দাবিটাকে সরিয়ে রেখে, পাশে রেখে মডালিটি কমিটি গঠন করা হবে বলে একটা মলম বা প্রলেপ দিয়ে একটা জোট তৈরি করেছে, সেদিন থেকেই বিজেপির মাথায় ছিল যে আইপিএফটির সঙ্গে আমরা আজকে জোট করছি একটাই কারণে, নিজেদের মধ্যে এটা আলোচনা ছিল যে আমরা একটাই কারণে জোট করছি, এক্ষুনি আমাদের পাহাড়ি জনপদগুলোতে
জনজাতি অংশের মানুষের মধ্যে বিজেপির যে সাংগঠনিক জায়গাটা, এই জায়গাটা একটু দুর্বল রয়েছে। কিন্তু আশু বিধানসভা নির্বাচনটাকে মানে জয়যুক্ত যদি হতে হয়, বিজেপির জোট বা পালা পরিবর্তন, পট পরিবর্তনের স্লোগানটাকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে এই জনজাতি অংশের মানুষের ভোটটাও আমার দরকার। আর এই ভোটটা পেতে গেলে পরে আইপিএফটিকে আমার সঙ্গে লাগবে। এই কথাটা মাথায় রেখেই কিন্তু আইপিএফটির সঙ্গে জোটটা করেছিল। কিন্তু মাথায় আরেকটা জিনিস যেটা ছিল অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড, সেটা ছিল যে আমরা আপাতত জোট করে রাজ্যপালে আসি, তারপরে আমরা আস্তে আস্তে এই উপজাতি এলাকায় জনজাতি অংশের মানুষের মধ্যে আমাদের সংগঠনের বৃদ্ধি ঘটানো বা শক্তি সমাবেশ ঘটাবো। আর এই জায়গাটাতেই সমস্যাটা তৈরি হয়েছে। আইপিএফটিও এবার বুঝতে পেরেছে যে আমাদেরকে কিছু জায়গায় ব্যবহার করা হয়েছে। মোডালিটি কমিটির গল্প কিন্তু আজকে 6 মাস না, তোমার ভাষায় 7 মাস হয়ে গেছে। 7 মাসের মধ্যে কিন্তু মোডালিটির কমিটির গল্প আর হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। ত্রিপুরাল্যান্ডের গল্প তো নাই। এবার আইপিএফটির নেতৃত্ব, আইপিএফটির কর্মী সমর্থকরা যেটা বুঝতে পারছিল যে বিজেপি আমাদেরকে ত্রিপুরাল্যান্ড দেওয়ার প্রশ্নে কোনোভাবেই সাহায্য সহযোগিতা করবে না, বরং যেটা করতে চাইছে সেটা হচ্ছে আমাদের পায়ের তলার মাটিটা কেড়ে নিতে চাইছে। এই জায়গা থেকেই বিরোধটা শুরু সাংগঠনিকভাবে একদম। যে মানে উপজাতি এলাকাগুলোতে এদের একটা স্বাভাবিক ধারণা যে উপজাতি এলাকাগুলোতে যে পঞ্চায়েতের উপনির্বাচন হবে, সেই সিটগুলোতে আমাদেরকেই নমিনেশন দেওয়ার সুযোগ দেওয়া হবে। বিজেপি আমাদের সঙ্গে জোটে যেহেতু রয়েছে, বিজেপি এই জায়গাটায় কম্প্রোমাইজ করবে। বিজেপি কি বলে দিল পরিষ্কার যে না, আমরা সমস্ত জায়গায় ক্যান্ডিডেট দেবো, প্রার্থী আমরা দেবো। আর আইপিএফটি তোমরা যদি কিছু দিতে চাও তাহলে এটা একটা বন্ধুত্বপূর্ণ লড়াই। বন্ধুত্বপূর্ণ লড়াই মানে তোমার গণতান্ত্রিক পরিবেশে ভোটের রাজনীতিতে বন্ধুত্বপূর্ণ লড়াই বলে কোনো বিষয়বস্তু থাকে না। আমি যখন প্রার্থী দিচ্ছি, আমার দলের তরফ থেকে কাউকে প্রার্থী মনোনীত করছি, আর তুমিও যখন তোমার দলের তরফ থেকে কাউকে প্রার্থী মনোনীত করছো, তখন এখানে একটা দ্বন্দ্ব আসবেই। আর এখানে যেটা দেখা গেল যে বিজেপি এবার যেটা করলো সেটা হচ্ছে সংগঠিতভাবে একটা জিনিস করার চেষ্টা করেছে যে আইপিএফটি যাতে প্রার্থীর মনোনয়ন পেশই না করতে পারে, ব্লকগুলোকে অবরুদ্ধ করে দেওয়া। ঘটনা উল্টোটাও আছে। আইপিএফটিও যখন দেখছে যে পায়ের তলার জমিটা কেড়ে নেওয়ার জন্য বিজেপি এইভাবে গুটি সাজিয়েছে, তখন তারাও তাদের মতন করে তাদের যে জায়গাগুলোতে শক্তি বেশি সংহত রয়েছে, সেই জায়গাগুলোতে বিজেপিকে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করলো। শুরুটা এর আগেই হয়ে গেছিল বিএসসির চেয়ারম্যান নির্বাচন করা নিয়ে। বিজেপি আইপিএফটির জোট, কিন্তু ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান নিযুক্ত হচ্ছে একজন আইএনপিটির ব্যক্তিকে, আইএনপিটি দলের একজন সদস্যকে চেয়ারম্যান নিযুক্ত করছে। খুব স্বাভাবিকভাবে আইপিএফটি এটা বিরুদ্ধে যাবে, বিরোধ করবে। কিন্তু বিজেপি এই জায়গাতে কোনো কম্প্রোমাইজ করছে না। কিছুদিন এটা প্রলেপ দিয়ে মোলায়েমভাবে এটাকে করার চেষ্টা করছিল, অ্যাভয়েড করার চেষ্টা করছিল, যা বোঝানোর চেষ্টা করছিল যে ঠিক আছে আমরা দেখছি, কথা বলছি, আপাতত চেয়ারম্যান নিযুক্তটা হয়ে যাক বা ওর শপথ গ্রহণটা হয়ে যাক, ইত্যাদি ইত্যাদি হয়ে যাক। কিন্তু এটা একটু একটু করে তুষের আগুনের মতন জ্বলছিল। এইবার এটা স্ফুলিঙ্গের আকার ধারণ করলো। এবং এইটা তোমার আগামী দিনে যে ঘটনাগুলো ঘটেছে পরম্পরায়, তোমার কথায় যে 11 তারিখ, 10 তারিখ এবং তার পরবর্তী পর্যায়ে 11 তারিখে লাস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, এই 11 তারিখ থেকে আজকে গতকাল অবধি যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো কিন্তু আমাদের রাজ্যের একটা যে স্বাভাবিক শান্তির পরিবেশ ছিল বিগত বেশ কয়েক বছর ধরে, উগ্রপন্থী সমস্যাটা নিরসন হওয়ার পরে যে স্বাভাবিক একটা শান্তির পরিবেশ, মানুষের অবাধ চলাফেরা যেটা পরিবেশ ছিল, সেই জায়গাটা কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়ে গেছে। গত 20 বছরের মধ্যে ভারতের 4টে বড় রাজ্য বিভাজিত হয়েছে: উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং অন্ধ্রপ্রদেশ। শেষমেশ যেটা হয়েছে তেলেঙ্গানা হয়েছে। এই ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চল, এখন যেটা হয়েছে তেলেঙ্গানা, এই 4টি রাজ্য বিভাজিত হয়েছে এবং তার মধ্যে 3টি রাজ্য হচ্ছে জনজাতি অধ্যুষিত। তো এত বছর হওয়ার পরেও, প্রায় 10-15 বছর হয়ে গেছে, তেলেঙ্গানা হয়েছে 4 বছর হয়েছে, দেখা যাবে যে সেখানকার জনজাতিদের জীবন কিন্তু 1 ইঞ্চিও এগোয়নি। এগিয়েছে কাদের জীবন? যে রাজনৈতিক নেতারা এই রাজ্য বিভাজনের জন্য সোচ্চার হয়েছিল, যাদের আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার এই রাজ্যগুলিকে বিভাজিত করেছিল,
তারা দেখা গেছে ফুলে ফেপে উঠেছে, তারা ক্ষমতার মসনদে বসেছে, আর লাভবান হয়েছে তাদেরকে যারা লালন পালন করেছে, সেই কর্পোরেট হাউসগুলো, সেই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, এরা ওই অঞ্চলের খনিজ সম্পদ থেকে বিশাল পরিমাণ মুনাফা নিয়ে নিয়েছে। আর সাধারণ জনজাতিরা তাদের যে জীবন যে অন্ধকারে ছিল, সে অন্ধকারই আছে। সুতরাং একটি পৃথক রাজ্য সে অঞ্চলের মানুষদের, তথাকথিত ভূমিপুত্রদের জীবন বদলে দেয়, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু এই ভুল ধারণাটাকে সেই অঞ্চলের জনজাতিদের মধ্যে গ্রথিত করে দেয় কিছু সংখ্যক নেতা তাদের স্বার্থসিদ্ধির জন্য। এই স্বার্থসিদ্ধির জন্য এরা মাঝে মাঝে আওয়াজটা তোলে, তারপর তারা ক্ষমতায় বসে, ক্ষমতার ভাগ বাটোয়ারা নেয়। তারপর ক্ষমতায় বসতে বসতে যখন ক্ষমতার আনন্দে মাতোয়ারা হয়, প্রচুর মানে ধন সম্পত্তি থেকে শুরু করে ক্ষমতা পেয়ে যায়, তখন কিছুদিন ধামাচাপা থাকে, আবার সেটা মাথাচাড়া দিয়ে ওঠে যখন তাদের প্রয়োজন হয় তখন। এখন জোট সরকার বসার আগে বিজেপি দরকার ছিল আইপিএফটির, আর আইপিএফটি নেতাদের দরকার ছিল বিজেপিকে, কারণ ক্ষমতায় বসার জন্য, ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য তাদের দরকার ছিল। কিন্তু ত্রিপুরা এমন একটি রাজ্য, সেখানে দেখা যাবে যে একটি পৃথক রাজ্য হওয়ার বাস্তবতা প্রকৃত অর্থে নেই। সেজন্য এটা আইপিএফটি নেতারাও জানে, যারা পৃথক রাজ্যের দাবিদার ওরা জানে যে পৃথক রাজ্য হওয়ার মতো বাস্তবতা নেই। 10,477 কিলোমিটার হচ্ছে ত্রিপুরার ক্ষেত্র, মানে আয়তন, মানে কি বলে আয়তন তো বলেন, এটাকে বলে টোটাল যে এরিয়া আর কি, ল্যান্ড এরিয়া। তো ল্যান্ড এরিয়ার মধ্যে যদি ত্রিপুরা ল্যান্ড হয়, তাহলে তার থাকবে 5,000 থেকে 5,500 স্কয়ার কিলোমিটার। তো ওইটুকু জায়গা নিয়ে এমন কোনো প্রাকৃতিক সম্পদ ত্রিপুরাতে নেই, এমন কোনো পর্যটন সম্পদ ত্রিপুরাতে নেই, এমন কোনো খনিজ সম্পদ ত্রিপুরাতে নেই, যেটা দিয়ে একটি পৃথক রাজ্য স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে উঠতে পারে। ঝাড়খণ্ড বা তেলেঙ্গানা বা ছত্তিশগড়, এগুলি কিন্তু খনিজ সম্পদে স্বয়ংসম্পূর্ণ অঞ্চল। সেজন্য সেখানে কর্পোরেট হাউসগুলির বিশেষ লোভ আছে এখানে ক্ষমতা দখল করার, রাজনৈতিক তাদের বিশেষ লোভ আছে সেখানে ক্ষমতা দখল করার। কারণ সেখানে একটা স্বয়ংসম্পূর্ণ রাজ্য হলো মানুষের অবস্থা অন্ধকারে থাকলেও রাজনৈতিক নেতাদের এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টদের অবস্থার উন্নতি হয়। কিন্তু ত্রিপুরাতে না হবে সাধারণ মানুষের উন্নয়ন, না হবে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বিশেষ কোনো স্বার্থ সিদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে, বরঞ্চ রাজনৈতিক নেতাদের কিছু স্বার্থ সিদ্ধ হতে পারে, এছাড়া এর বেশি কিছু নেই। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে এই যে আওয়াজটা হয়েছে, এই আওয়াজটার সঙ্গে জনগণের স্বার্থের বিশেষ কোনো সংশ্লিষ্টতা নেই। এই জন্য আওয়াজটা আমরা যদি মনে করি যে সমগ্র উপজাতি জনজাতি সমাজের আওয়াজ, তাহলে আমাদের ভুল হবে। কারণ জনজাতির সমাজের আওয়াজ আমরা যতই বলি যে ত্রিপুরা রাজ্যে 37 লক্ষ মানুষ এদের ক্ষমতায় বসিয়েছে, বিষয়টা তো এরকম নয়। সংসদীয় গণতন্ত্রের মজাটা হচ্ছে 44টা আসন পেলেও 100% ভোট তো পাওয়া যায় না। বিজেপি 43% ভোট পেয়েছে, ওদিকে আসন পেয়েছে 36টা, আর সিপিএম পেয়েছে 45% ভোট, আসন পেয়েছে 16টা। তো ওইভাবে হিসেব করা যায় না। আসন সংখ্যার হিসেবে ত্রিপুরা রাজ্যে সমস্ত মানুষ বসিয়ে দিয়েছে, ব্যাপারটা ঠিক এরকমও নয়। ত্রিপুরার সমস্ত জনজাতি সম্প্রদায়ের মানুষ এই একটা আওয়াজের পেছনে দাঁড়িয়ে গেছে, ব্যাপারটা এরকমও নয়। তো ফলে আমাদের যদি এরকম ধারণা, আজকে যারা ক্ষমতায় আছে তাদের নড়াচড়া বেশি হয়, তাদের উল্লাস বেশি, তাদের অ্যারোগেন্সি বেশি, প্রশাসনের মদত আছে, সরকারের মদত আছে, সেই মদতে ওরা বেশি আস্ফালন করে, সেজন্য তাদের আস্ফালনটাকে আমরা মনে করি সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্ফালন। কিন্তু ব্যাপারটা এরকম নয়। সাধারণ মানুষের জীবন যে অন্ধকার আছে, তাদের প্রত্যেক জীবন সংগ্রাম যা আছে, এতে নিয়ে এদের ত্রিপুরালেন হবে কি হবে না সেটা নিয়ে সত্যিকারের কতটা ভাবিত সাধারণ জনজাতি অংশের মানুষ, সেটাও কিন্তু একটু বিবেচনার বিষয় আছে। আমরা কিন্তু সংবাদ মাধ্যমের সংবাদের উপর নির্ভর করে দেখি সমস্ত বিষয়টা। এটা ঘটনা যে তথাকথিত কিছু ওই লেখাপড়া শিখেছে এরকম কিছু জনজাতি সম্প্রদায়ের মানুষের মধ্যে এরকম একটা সেন্টিমেন্ট আছে। আমরা এই সংলাপ অনুষ্ঠানের যখন ইউটিউবে যখন তার আপলোড করা যে অনুষ্ঠানটা দেখি, তখন যে মন্তব্যগুলো দেখি, সেখানে দেখি বেশ অ্যাগ্রেসিভ অশালীন কথাবার্তা বলে কোনো কোনো জনজাতি অংশের মানুষ, কিন্তু তারা কিন্তু সমস্ত জনজাতি অংশের মানুষের প্রতিনিধিত্ব নয়, করে না ওরা। ফলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আগরতলা শহরবাসী বিশেষ সুবিধাভোগী জনজাতি অংশের কিছু মানুষের মধ্যে এই সেন্টিমেন্ট অনেক বেশি আছে, একদম খেটে খাওয়া যারা জুমিয়া উপজাতি জনজাতি অংশের মানুষ তাদের থেকে। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। এবং আজকে যেটা হয়েছে, যে মারামারিটা হচ্ছে, এটা ক্ষমতা দখলের মারামারি। ক্ষমতা দখলের জন্য সামনে ক্যামোফ্লেজ হিসেবে এই সমস্ত কথাবার্তা আসছে। আসল কথা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা যদি পাওয়া যায় তাহলে দাবি উঠবে, দাবি কমবে, দাবি উঠবে, আবার দাবি কোনো সময় স্তীমিত হয়ে যাবে। তবে এটা ঘটনা যে 2019-এর লোকসভা ইলেকশনের আগে যতই জোট ভেঙে যাক এরকম ভেঙে যাবে বা ভেঙে যাক এরকম একটা আওয়াজ উঠবে, কিন্তু আসলে জোটটা শেষ পর্যন্ত ভাঙবে না।
কারণ যে ক্ষমতার স্বাদ পেয়েছে আইপিএফটি, জোট ভাঙবে কেন? জোট ভাঙার আওয়াজ তুলবে। আর বিজেপি আইপিএফটিকে ছাড়লে তার জনজাতি সম্প্রদায়ের মধ্যে যে তার যে একটা বেস তৈরি হচ্ছে সেই বেসটা থাকবে না। ফলে এরকম একটা আওয়াজ হবে জোট ভেঙে যাবে, কিন্তু সম্ভাবনা খুব কম অন্তত 2019-এর লোকসভা ইলেকশনের আগে যে এই জোটটা ভেঙে যাবে। ফলে আমাদের বুঝতে হবে যে আসলে এই যে রাজনৈতিক আওয়াজ, সেই রাজনৈতিক আওয়াজটা আসলে পরস্পরের যে প্রভাব অক্ষুণ্ণ রাখার জন্য, প্রভাব বিস্তারের জন্য, পরস্পরের প্রভাব বিস্তারের জন্য সেই আওয়াজটা যত না বেশি গজরাচ্ছে আসলে বর্ষাবে না তত। একদম অরিন্দমদা, একটা বিষয় হলো যখন মুখ্যমন্ত্রী বলছেন বারবার করে ত্রিপুরাল্যান্ড সম্ভব না, ত্রিপুরাল্যান্ডের দাবি অবাস্তব দাবি, এটা হবে না, আমরা অন্য যেটা নির্বাচনে ছিল মডারেটিং কমিটি করে করবো, এখন পর্যন্ত করেনি। সেই সময় এই যে ক্ষমতা দখলের লড়াই, ব্লকগুলি পঞ্চায়েতগুলি দখলের লড়াইয়ে রক্তক্ষয়ী যে সংঘর্ষ, সে সংঘর্ষের পর যখন নতুন করে কোর কমিটি বসে আন্দোলন, নীতি নির্ধারণ কমিটি বসে যখন আইপিএফটির তাদের যে আগামী কর্মসূচি ঠিক করেছে, এর মধ্যে কিন্তু প্রথম যেটা এজেন্ডার নাম হচ্ছে যে নতুন করে ত্রিপুরাল্যান্ডের দাবিকে নিয়ে আন্দোলনটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। এটা কি নতুন করে আরেকটা চাপ সৃষ্টির, বৃহৎ শরিকের উপর চাপ সৃষ্টির রাজনীতি না? একদম, এটাতে কিছু করার নেই এখন। কারণ আইপিএফটি নেতৃত্ব কিছুটা অংশে হলেও নির্বাচনের আগে সাধারণ উপজাতি অংশের মানুষের মধ্যে যে একটা ভিত্তি তৈরি করেছিল, যুব সমাজের থেকে শুরু করে অন্যান্য অংশের মধ্যেও, সেই জায়গাটা কিন্তু 6 মাসে কিছুটা হলেও ইরোশন হয়েছে, ধসে গেছে। এখন এই ত্রিপুরাল্যান্ডের স্লোগানটাকে আবার নতুন করে রিভাইভ না করলে পরে তার যে উপজাতি অংশের মধ্যে যে আইএনপিটির যে প্রভাবটা, সেটা এখন বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কেন? কারণ আইএনপিটি যে স্লোগানটা তুলছে সেটা হচ্ছে এনআরসি, ন্যাশনাল সিটিজেন্স রেজিস্টার, যেটা আসামে হয়েছে। 40 লক্ষ বাঙালি অংশের মানুষকে সিটিজেনশিপের আওতার বাইরে তালিকাভুক্ত করা হয়েছে, বা সিটিজেনশিপের যে তালিকা তার বাইরে রয়ে গেছে। আইএনপিটি এখানে এই দাবিটা তুলছে যে ত্রিপুরা রাজ্যেও এনআরসি প্রয়োগ হোক, বাস্তবায়িত হোক। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের উপজাতিদের যেটা ইদানিংকালে, আগে এটা ছিল না, সত্যি কথা বলতে কি, ইদানিংকালে যেটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, বিশেষ করে ওই স্বাধীন ত্রিপুরা স্লোগানটা যেদিন থেকে আসতে শুরু করেছে, তারপরে সব অংশের উপজাতিদের মধ্যে নিশ্চয়ই নয়, একটা ক্ষুদ্র অংশের মধ্যে হলো একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এখানে বাংলাদেশ থেকে বাঙালিদের উদ্বাস্তু হয়ে আসার কারণে আমরা সংখ্যালঘু হয়ে গেছি, আমাদের নিজেদের রাজ্যে আমরা সংখ্যালঘু। এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়েই কিন্তু আইপিএফটি ত্রিপুরাল্যান্ড তৈরি করার স্লোগান তৈরি করছে বা উত্থাপন করেছে। এখন এই ত্রিপুরাল্যান্ডের দাবিটা আইএনপিটি সমর্থন করে না, কিন্তু আইএনপিটিকেও এই উপজাতি বা জনজাতি অংশের মানুষের মধ্যে তার একটা ভিত্তি যেটা দুর্বল হয়ে গেছে, সেটাকে আবার সুদৃঢ় করার চেষ্টা তার থাকবেই। আইএনপিটি ধরে নিয়েছে এনআরসি, আর এনআরসি স্লোগানটা নিয়ে যেই মুহূর্তে তারা পাহাড়ের ভেতরে ঢুকতে শুরু করেছে, সেই মুহূর্তেই আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের স্লোগান নিয়ে 6 মাস ধরে যখন কোনো আন্দোলন কর্মসূচি নাই, কোনো বক্তব্য নাই, কোনো কর্মসূচিই গ্রহণ করা হচ্ছে না, তখন স্বাভাবিকভাবে এখানে একটা ফাটল সৃষ্টি হচ্ছে। এই ফাটলটাকে মেরামত করার জন্য, আটকানোর জন্যই আজকে নতুন করে ত্রিপুরাল্যান্ডের স্লোগান। আর এই ত্রিপুরাল্যান্ডের স্লোগান এইটার সঙ্গে আরেকটা যেটা যুক্ত, সেটা হচ্ছে বিজেপি বা তার যে বড় শরিক, রাজ্যের ক্ষমতাসীন যে সরকার, সেই সরকারের যে বড় শরিক বিজেপিকে নতুন করে একটা চাপ তৈরি করা। কিন্তু এটা ঘটনা, আমি প্রদীপ্তের সঙ্গে এই জায়গাতে আমি একমত যে এটা যতটা গর্জাচ্ছে ততটা বর্ষাবে না। যত কিছুই হোক না কেন, আইপিএফটি এই জোট ছেড়ে বেরিয়ে যাবে না, এক্ষুনি যেতে পারে না, তারও কিছু কম্পালশনস রয়েছে। প্রথম কথা, আইপিএফটি সেই আর্থিক ক্ষমতা নাই যে একটা দলকে পরিচালনা করার মতন বা দলকে ধরে রাখার মতন, সেই আর্থিক সঙ্গতি নাই তাকে সরকারে থাকতেই হয় প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, তাকে সরকারে থাকতে হবে কারণ বাধ্যবাধকর জায়গাটা কোথায়, যে উপজাতি অংশের মানুষের মধ্যে যে স্লোগানটা আইপিএফটি হোক, আইএনপিটি হোক, যারাই হোক নিয়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে রাজ্যের
উপজাতি অংশের মানুষের যুবকদের সেই অর্থে উন্নয়ন হয়নি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি, বা আর্থিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার যে বন্দোবস্ত সেই ব্যবস্থাটা সেইভাবে হয়নি। এইগুলো কিভাবে হবে? বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দপ্তর কিন্তু আইপিএফটির হাতে। এনসি দেববর্মা সাহেবের হাতে যে দপ্তর, রাজস্ব দপ্তর থেকে শুরু করে উপজাতি কল্যাণ দপ্তর থেকে শুরু করে বেশ কয়েকটা উপজাতি রিলেটেড দপ্তর এই আইপিএফটি দলের মন্ত্রী রয়েছেন, দুজন মন্ত্রীর হাতে রয়েছে। এখন এই দপ্তরগুলোর মাধ্যমেই, ইভেন কি ফরেস্ট, বন দপ্তর, এই দপ্তরগুলোর মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করার প্রচুর সম্ভাবনা রয়েছে। একে, সরকারি চাকরি, এই দপ্তরগুলোতে চাকরির বন্দোবস্ত করা। দ্বিতীয়ত, বিভিন্নভাবে ঠিকাদারি কাজ, বন দপ্তরে ঠিকাদারি কাজের বন্দোবস্ত করে দিয়ে একটা বড় অংশের উপজাতি যুবকদের মধ্যে কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি করার একটা সুযোগ রয়েছে এখানে। এই জায়গাটাকে এক্সপ্লোর না করে আইপিএফটি জোট ভেঙে সরকার থেকে যদি বেরিয়ে যায়, এই যুব অংশটাকে তারা যে সুযোগটা দিতে পারতো, নেতৃত্ব যে সুযোগটা দিতে পারতো, তাদেরকে স্বয়ম্বর করার প্রশ্নে যে দপ্তরগুলোকে ব্যবহার করতে পারতো, এই জায়গাটা বাধাপ্রাপ্ত হবে। তাই আইপিএফটি নেতৃত্ব এই জায়গাটাকে কখনোই ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়ার চিন্তা মাথায় রাখতে পারে না। পাশাপাশি এটাও ঘটনা যে আইপিএফটি এইটা মাথায় রেখেই ওই চাপ সৃষ্টির খেলাটা সবসময় চালিয়ে যেতে চাইবে, যে বিজেপিকে কিছুটা হলো চাপে রাখা। তোমরা যদি এইভাবে চলতে চাও তাহলে আমরা এটা করব, আমাদের স্লোগান হচ্ছে ত্রিপুরাল্যান্ড, ত্রিপুরাল্যান্ড নিয়ে কি করবে বলো, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আন্দোলন তো আসলে তো আইপিএফটির শক্তিটা কবে তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই 10 দিনব্যাপী জাতীয় সড়কটাকে অবরুদ্ধ করে দিয়ে যে বিগত দিনের সরকারের আমলে যে আন্দোলনটা বা যে কর্মসূচি তারা গ্রহণ করেছিল, এবং সেখানে যেভাবে তারা আন্দোলন কর্মসূচিটাকে বাস্তবায়িত করার জন্য যে পন্থা বা পদ্ধতিগুলো অবলম্বন করেছিল, সেগুলো যে পুরোটাই গণতান্ত্রিক বা কায়দা কানুনের মধ্যে সীমাবদ্ধ ছিল তা তো নয়, কিন্তু এইটাকে সেই অর্থে ওই সময়ে ঠিকঠাকভাবে কার্ভ করা হয়নি বা এটাকে ঠিকঠাকভাবে মোকাবেলা করা হয়নি। যেটা হয়েছে মানুষের কাছে, যেটা ওই সময়ের তদানীন্তন সরকার যেটা বলার চেষ্টা করেছে বা বার্তা দেওয়ার চেষ্টা করেছে, সেটা হচ্ছে ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনকে আমরা মোকাবেলা করার চেষ্টা করছি, আমরা এখানে দমন পীড়নের জায়গায় যাচ্ছি না। কিন্তু বাস্তব সমস্যাটা হচ্ছে ওই সময়েই তাদের ওই আন্দোলনের যে পন্থা বা পদ্ধতিটা অবলম্বন করেছিল, সেই পন্থা বা পদ্ধতিটা যেহেতু সঠিক অর্থে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে খাপ খায় না, মানানসই না বা সামঞ্জস্য রাখে না, এইটাকে তখনই অ্যাড্রেস করা উচিত ছিল। এই জায়গাটা তখন নেওয়া হয়নি বলেই আজকে আইপিএফটির এই যুব অংশটা এতটাই বারবারন্তের জায়গায় চলে গেছে। একদম প্রথম যেটা অরিন্দম দা যেটা বললো, বা যে প্রশ্নটা, চাপ সৃষ্টির রাজনীতি, এক নম্বর হলো নতুন করে এই ঘটনার পর ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে আবার তীব্র আন্দোলনের একটা ঘোষণা। এটার মধ্যে কি যে অংশটা বিশেষ করে ইয়ত আইপিএফটি যেটা রয়েছে, যুব সম্প্রদায়, যাদের উপর ভিত্তি করে উপজাতি এলাকা বিজেপি বা আইপিএফটির ভোটের রাজনীতি এত সফলতা, তাদের মধ্যে একটা বিশাল একটা অংশ যেটা খবর রয়েছে যে হতাশ হয়ে পড়ছে, যে এরকম যেটা অরিন্দম দা বলল 6 মাস ধরে কোনো গল্প নেই। তো তাদেরকে ধরে রাখার ক্ষেত্রে সামনে লোকসভা নির্বাচন অলরেডি একটা হয়েছে, যে লোকসভা নির্বাচন দুটোতেই বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সর্বভারতীয় নেতৃত্বের মুখে যেটা শোনা হয়েছে, এবং এক্ষেত্রে আইপিএফটি কে সিট পাবে না, আইপিএফটি এই জায়গাতে পৃথক করে প্রার্থী দেওয়ার চিন্তাধারা করছে, এরকম একটা আলোচনা রাজনৈতিক মহলে রয়েছে। তো এই 2019-এর লোকসভা নির্বাচন সামনে, এরপরে আপনার এডিসি নির্বাচন, এই সামনে দুটো নির্বাচনকে রেখে যুব শক্তিকে ধরে রাখতে এই ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে নতুন করে একটা চাপ সৃষ্টির আন্দোলন, এটা অরিন্দম দা বললেন, নতুন করে যুব শক্তিটাকে ধরে রাখতে এই ঘোষণা না, এটা হতে পারে না যে নতুন করে ঘোষণা করলেন, আবার একটা ক্রেজ তৈরি করলাম, এগুলোকে 6 মাস 1 বছর পর্যন্ত টেনে নিয়ে গেলাম, গিয়ে 18 ইলেকশন নির্বাচন বৈতরণী পার হলো। এই শক্তি উপজাতি যুবক যে রয়েছে, যে যুব শক্তির উপর ভিত্তি করে। আসল গল্প তো ত্রিপুরাল্যান্ড নয়, আসল গল্প হচ্ছে কর্মসংস্থান, আসল গল্প হচ্ছে ক্ষুধার দূরীকরণ, আসল গল্প হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য। এখন ত্রিপুরাল্যান্ডের গল্পটা তখনই আরো বেশি করে আসে যখন বুঝতে পারে যে কর্মসংস্থান সম্ভব নয়, যখন শিক্ষা স্বাস্থ্যের বিকাশ সম্ভব নয়, যখন দারিদ্র ক্ষুধার দূরীকরণ সম্ভব নয়, এটা যখন উপলব্ধ হয় তখন বেশি বেশি করে ত্রিপুরাল্যান্ড আসতে থাকে। আজকে যে জনজাতি সম্প্রদায়ের মানুষ, যে বেকার যুবকরা ত্রিপুরাল্যান্ডের দাবিতে সোচ্চার হয়েছে, যাদের সেন্টিমেন্ট কাজ করছে, এরা যদি কর্মসংস্থান যদি তাদের হয়ে যেত, যদি তাদের অন্যান্য যে সমস্যাগুলি আছে সমস্যাগুলি যদি দূর হয়ে যেত,
জাগতিক যদি কোনো সমস্যা তাদের না থাকতো বা সমস্যা দূরীকরণের সম্ভাবনা যদি তারা দেখতো, তাহলে তাদের ত্রিপুরাল্যান্ডটা কেন দরকার ছিল? ত্রিপুরাল্যান্ডের দাবি একটা রাজ্যের ভেতর একটা রাজ্যের দাবি আসছে ওই সেন্টিমেন্টকে নিয়েই যে আমরা বঞ্চিত। তো বঞ্চনা যদি না থাকে তাদের আরেকটা রাজ্যের কি দরকার? এবার বঞ্চনার জায়গাটা যখন দূর হবে না, সেটা যখন পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন আসলে এই দাবিগুলি, বায়বীয় দাবিগুলিকে আবার মাথাচাড়া দিতে হচ্ছে। কারণ আমরা দেখেছি যে যখন রাজ্যে বাজেটটা তৈরি হলো, জুন মাসে যে বাজেটটা তৈরি হলো, আমরা দেখেছি তাতে যে এলোকেশন আছে সেখানে কর্মসংস্থানের জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। নতুন কর্মসংস্থানের জন্য চাকরি হবে কোথায়? চাকরি হলে বেতন দিতে হবে, তো বেতনটা দেবে কোথায়? আজকে আইপিএফটি দুজন মন্ত্রীর অধীনে যে দপ্তরগুলি আছে, সেই দপ্তরে যদি নতুন চাকরি দিতে হয় তাদের তো বেতন দিতে হবে। বেতনের জন্য নতুন করে বাজেটে এলোকেশন কোথায়? সংস্থান কোথায়? কোনো সংস্থান তো নেই। তাহলে চাকরিটা হবে কি করে? ফিল্টার করে করে এইসব হবে হবে করতে করতে কাটিয়ে দেবে আরো 1 বছর, আর হবে না। ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মধ্যে আবার নানা রকম গোলমাল দেখা দেবে, কারো সার্টিফিকেট জাল হবে, দুজনের সার্টিফিকেট জাল হলে 10 দিন কাজ বন্ধ থাকবে, আবার প্রক্রিয়া হবে। এই ধরনের নানা রকম ফেকরা আসবে, এসে 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 ধীরে ধীরে ডিলেটেড হবে, মানে দেরি করা হবে। দেরি করতে করতে 2019-এর লোকসভা ইলেকশন এসে যাবে, চাকরি আর হবে না। চাকরি হবে হবে এরকমই চলতে থাকবে। প্রক্রিয়া চলছে, মাঝে মাঝে প্রেস মিট করে বলা হবে যে প্রক্রিয়া চলছে, সমস্ত প্রতিশ্রুতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আসল গল্পটা হচ্ছে সেগুলি তো হবে না। তো হবে না বলেই এখন তো তাদের লোকজনকে তো সজাগ রাখতে হবে, জাগিয়ে রাখতে হবে, তাদেরকে সক্রিয় রাখতে হবে। তো সক্রিয় রাখতে গেলে এখন যে হতাশা আসছে যুব সমাজের মধ্যে, বিশেষত জনজাতীয় অংশের যে যুব সমাজ, তাদের মধ্যে যে হতাশা আসছে, সেই হতাশা থেকে তাদেরকে যদি এখন জাগিয়ে রাখতে হয়, তাদেরকে যদি এখন সক্রিয় রাখতে হয়, তাদের পক্ষে রাখতে হয়, তাহলে তো এই দাবিগুলো আসবেই। দাবিগুলো এই জন্য আবার মাথাচাড়া দিচ্ছে। কিন্তু আবার তো বলছি, দাবিগুলি পূরণ যে হবার নয় সেটা ভালো করেই জানে, নেতারাও ভালো করে জানে এই দাবি পূরণ হয় না। পূরণ হওয়ার মতো কোনো অর্থনৈতিক ভিত্তি, ভৌগোলিক ভিত্তি নেই, আসলে হয় না। এটা কি করে, মানে ম্যাপটা সাজাবে কি করে? ত্রিপুরাল্যান্ডের ম্যাপ এখানে আরেকটা জিনিস আমি সংযোজন করবো, যেটা সোশ্যাল মিডিয়াতে সবসময় মানে অনেকক্ষণ থাকার সুবাদে যেটা বোঝা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে, যেটা এখানে নতুন করে কিন্তু একটা মেরুকরণ করার চেষ্টা করা হচ্ছে যে হিন্দুত্ব ভার্সেস খ্রিস্টান। যেহেতু ত্রিপুরাল্যান্ডে যারা আইপিএফটি রয়েছে তারা বেশিরভাগ অংশের মানুষ খ্রিস্টান ধর্ম অবলম্বী, যেহেতু বিজেপি হিন্দুত্ব এজেন্ডা নিয়ে আসছে, এরা কিন্তু একটা এরকম থ্রু সোশ্যাল মিডিয়া বা আদারওয়াইজ প্রচার করার একটা চেষ্টা করছে কোনো না কোনো ভাবে, যে আমাদের রেস্টেন করার জন্য এই ধরনের হামলা, হুজ্জতি, আক্রমণ আমাদের গণতান্ত্রিক অধিকারকে বাধা দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা হচ্ছে। হদায় গোষ্ঠী আছে না, এরা তো বিজেপিতে বিশালভাবে শামিল হয়েছে। জমাতিয়াদের মধ্যে কিন্তু হদারা তাদের এই খ্রিস্টানিটি বা ধর্মান্তকরণটা অনেকটা আটকে দিয়েছে বিগত কয়েক বছরে। ফলে সেখানে তো এই বিষয়গুলো তো আছেই। আগের মতো যে ধর্মান্তকরণ হতো, জনজাতি অংশের মানুষ মানে খ্রিস্টান ধর্ম নিত, মিশনারিরা এখানে অ্যাক্টিভিটি করতো, সেই জায়গাটা বিগত 5-6 বছরে অনেকটা কমিয়ে দিয়েছে, এরকম ব্যাপার আছে। আর ত্রিপুরী, জমাতিয়া, রিয়াং, আসলে তো জনজাতিরা নিজেদের মধ্যেও আরো নানা রকম ভাগে বিভক্ত আছে, স্বার্থ কোথায় সাব ট্রাইবে বিভক্ত আছে। ফলে তাদের সবার স্বার্থ যে আবার একীভূত হয়েছে বিষয়টা এরকমও নয়। এটাও আবার একজন আরেকজনকে মনে করে শোষণ করছে। যেমন ত্রিপুরার রাজারা তো ছিল ত্রিপুরী সম্প্রদায়, সেখানে রিয়াং বিদ্রোহ হয়েছিল, জমাতিয়া বিদ্রোহ হয়েছিল। জমাতিয়া এবং রিয়াংরা ভাবতো যে ত্রিপুরীরা আমাদের শোষণ করছে। ফলে সমস্ত জনজাতি মানুষ এক কাট্টা হয়েছে, বিষয়টা এরকমও নয়। সেখানে অনেকগুলো নানা রকম ভেতরকার অঙ্ক আছে, সেই অঙ্কগুলি মাথায় রেখেই তো রাজনৈতিক নেতারা কাজকর্ম চালায়। তো সেখানে বিষয়টা তো এরকম আসতেই পারে। তো সেন্টিমেন্টগুলি বিভিন্ন সময় নিয়ে খেলা করা হয়। আসল কথা হচ্ছে মূল কি, সমস্যাগুলি যদি না থাকতো তাহলে তো এই বিষয়গুলি আসতো না। সারফেসে যে বিষয়গুলি আসে সেগুলি বিষয়গুলির প্রধান কারণ হচ্ছে যে মৌলিক সমস্যাগুলি আছে সাধারণ মানুষের, সেগুলি দূর হচ্ছে না। জনজাতি সম্প্রদায়ের যে মানুষ যেরকম তাদের খারাপ অবস্থায় ছিল, বিগত 6 মাসেও তারা সেই অবস্থা থেকে মুক্ত হয়নি, মুক্ত হওয়ার আশু সম্ভাবনাও নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই সম্ভাবনা নেই বলেই তার সারফেসে অন্য বিষয়গুলিকে বেশি বেশি করে আনা হচ্ছে। যদি উন্নয়নটা সঠিকভাবে হতো, যদি উন্নয়নের যদি মানে দিক নির্দেশটা ঠিকঠাক থাকতো, তার জন্য যদি ব্যবস্থাপত্র হতো, তাহলে এই বিষয়গুলি তখন আসতো না। এই বিষয়গুলি বেশি বেশি আসে যখন মানুষ বেশি বেশি পরিমাণে শোষিত হয়, মানুষের অবস্থা বেশি বেশি পরিমাণে খারাপ হয়, তখন তার মানে ঘুরিয়ে দেওয়ার জন্য, নজরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, সমস্যার মূলে যাতে মানুষ না যেতে পারে তার জন্য, মানুষকে ডাইভার্ট করে দেওয়ার জন্য তাদের চিন্তা চেতনাকে, তখন এই বিষয়গুলি বেশি আসে। এগুলি যত না রাজনৈতিক, তার অর্থনৈতিক কোনো ভিত্তি নেই, ভৌগোলিক কোনো ভিত্তি নেই, এগুলি হচ্ছে রাজনৈতিক ভাবে সেগুলি সারফেসে আসছে এবং রাজনৈতিক ভাবে সেগুলি এখন মাথাচাড়া দিচ্ছে। ইলেকশনটা হয়ে যাওয়ার পর, এই যে পঞ্চায়েত ইলেকশন হয়ে যাওয়ার পর কিছুদের জন্য আবার হয়তো কমেও যেতে পারে, আবার বাড়বে লোকসভা ইলেকশনের আগে।
মানে মোটামুটি আন্দাজ করা যায় যে ঘটনা কি হতে মানে যাচ্ছে, এটা চলতেই থাকবে, এরকম চলতেই থাকবে, অরিন্দম একদম সমাধান হবে না, চলতে শেষ থাকবে। আমাদের অনুষ্ঠানের শেষ ইয়েতে পর্বে যেটা আপাতত শুরুতে যেটা বলেছিল যে এই জোট চলবে 19 পর্যন্ত, বা আইপিএফটি তার নিজের স্বার্থের জন্য জোটটা বজায় রাখবে, বা যেটা তুমি বললে আগামী দিন এই যে এই আন্দোলন যদি অসফলতা আসে, সফলতা না থাকে, আইপিএফটি যারা লিডারশিপ রয়েছে তারা খোয়াব দেখিয়েছিল তাদের ইয়ুথ আইপিএফটিকে বা তাদের অন্য উপজাতি অংশের মানুষকে স্বাধীন ত্রিপুরাল্যান্ড, জনজাতির উন্নয়ন, নিজস্ব রাজ্য, তাদের রাজনীতিগতভাবে যেহেতু আইএনপিটির একটা ছোট্ট অংশ হলো উত্থান হচ্ছে, এর মধ্যে আইএনপিটি একটা সম্ভবত এডিসিতে বিশাল জমায়েতের একটা উদ্যোগ নিয়েছে এনআরসির দাবি নিয়ে। এই জায়গার মধ্যে আগামী দিন ত্রিপুরা রাজ্যে ত্রিপুরাল্যান্ডের দাবি এবং এই যে জোট সরকারের ভবিষ্যৎটা, এটা কোন জায়গাতে যেতে পারে একদম শেষ? দেখো, জোট সরকারের ভবিষ্যৎটা বিজেপির ভূমিকার উপরও নির্ভর করবে। বিজেপি বড় শরিক, এখন যে মানে বিধানসভায় যে আসন সংখ্যা, সেই নিরিখে বিজেপি একাই সরকার চালাতে পারে, কিন্তু বিজেপিও কিন্তু এই 3 দিনে যা ঘটেছে, এমনকি গতকাল পর্যন্ত তৈবান্দাল যে অংশটা সড়ক, তৈবান্দাল কাকরাবন সড়ক, তৈবান্দাল মোহনভোগ তৈবান্দাল সড়ক, এগুলো পুরো বিজেপি অবরোধ করে রেখেছিল, বিজেপির কর্মী সমর্থকরা, যাতে উপজাতি অংশের মানুষ হাটবারে, গতকাল ছিল হাটবারে ইয়ে নিয়ে তাদের যে পসরা নিয়ে আসতে না পারে। পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে তোমরা ওখান থেকে নিজের এলাকা থেকে বেরোবে না। এমনকি একটা ছাত্র প্রাইভেট টিউশনে যাচ্ছিল, উপজাতি অংশের ছাত্র, তাকেও মেরে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বিজেপির ভেতরেও কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে। একটা অংশ চাইছে যে এই আইপিএফটি এই যে উচ্ছৃঙ্খলতা করছে, তারা নিজেরা সরকারে থাকছে, যে সরকারে থাকার কারণে পুলিশে যে ব্যবস্থাটা ওদের বিরুদ্ধে নেওয়ার কথা, উচ্ছৃঙ্খল অংশের যারা রয়েছে তাদের বিরুদ্ধে নেওয়ার কথা, সেই জায়গাটা নেওয়া যাচ্ছে না, ফলে তারা সরকারে থেকে মানে গাছেরও খাচ্ছে, তলারও কুড়োচ্ছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, মানে বিজেপির মন্ডল সভাপতিকে মেরে মারধর করছে, বিধায়ককে মারধর করছে, বাড়ি ভাঙছে, এইগুলো করছে। আবার পাশাপাশি সরকারি থেকে সরকারি সুযোগ সুবিধাটাও তারা নিচ্ছে, পুলিশ সেইভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না, টিএসআর লেলিয়ে দিও বা টিএসআর নামিয়ে দিও সেভাবে ওদেরকে কাট করা যাচ্ছে না। এই জায়গাটা বন্ধ করতে হবে বিজেপি, মানে আমাদের উচিত আইপিএফটিকে ছাঁটাই করে দেওয়া। কিন্তু এটাও ঘটনা যে বিজেপি এক কথায় আইপিএফটিকে ছাঁটাই করে দিতে পারছে না, কারণ এইটাও ঠিক যে একটা অংশের বক্তব্য হচ্ছে যে বিজেপি যদি আইপিএফটির এই জোটটা ভেঙে দেয় এবং সরকার থেকে আইপিএফটিকে যদি বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়, তাহলে তাদের কোমর ভেঙে যাবে। কিন্তু বিজেপির অন্য একটা অংশ কিন্তু এইটাও মাথায় রাখছে যে সরকারটা বা প্রশাসনটাকে যদি সুষ্ঠুভাবে চালাতে হয়, তাহলে আইপিএফটিকে যদি বার করে দেওয়া হয়, তাদের যে উচ্ছৃঙ্খল যুব অংশটা, এরা পাহাড়ের ভেতরে জনজাতি অংশের মধ্যে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য প্রতিদিন একটা আনরেস্ট সৃষ্টি করবে নানান অজুহাতে, এবং তাতে করে যেটা হবে, রাজ্য প্রশাসন পরিচালনার ক্ষেত্রে বিজেপির জন্য এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, এবং সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা সম্পর্কে, বিজেপি সম্পর্কে, প্রশাসন সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হবে। এই কম্পালশনটাও বিজেপির মাথায় রয়েছে। কাজে জোটটা এক্ষুনি ভেঙে যাবে, এই রাজ্যে এই জোট রাজনীতি আর চলবে না, বিজেপি আইপিএফটির জোট ভেঙে যাবে, এইটা এক্ষুনি বলাটা ঠিক নয়। প্রদীপ্ত এই জায়গাটা ঠিকই বলেছে যে আজকে উপনির্বাচনটা হয়ে যাওয়ার পরে হয়তো আর 15-20 দিন এই আনরেস্টটা চলবেন, উপনির্বাচনটা মানে রেজাল্ট বেরোনোর আগ পর্যন্ত। রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি এটা স্থিমিত হয়ে যাবে। তারপরে আবার এটা একটু করে মাথাচাড়া দেবে যখন ওই দুটো লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণার বিষয় আসবে, তখন আবার আইপিএফটি বিজেপির আবার এই দ্বন্দ্বটা প্রকাশ্যে আসবে। আবার এই নির্বাচনটা যদি কোনোভাবে সমাপ্ত হয়ে যায়, আর অটোমেটিক্যালি, কারণ প্রত্যেকেরই একটা জিনিস মাথায় আছে, সেটা হচ্ছে সবকিছুর শেষ কথা হচ্ছে ক্ষমতায় আসে। আজকে যারা ক্ষমতার বাইরে রয়েছে, মানে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে, ক্ষমতা ছেড়ে গেছে, তারাও কিন্তু বসে আছে বা নিজেদের মতন করে পরিকল্পনা গ্রহণ করছে। ক্ষুদ্র অংশের হলো যে আমরা ক্ষমতায় ফিরবো কি করে, কিভাবে ফেরা যায়। কাজে ক্ষমতাটা যখন আমি আছি, এই ক্ষমতাটা ছেড়ে বেরিয়ে যাব বা এই ক্ষমতাটাকে ব্যবহার করার ক্ষেত্রে কোথাও একটা বাধাবিঘ্ন সৃষ্টি হবে, আমি জেনেও সেটা অ্যালাউ করবো, তা হবে না। কাজে এখন আর ওই 88-93 এর সেই পিরিয়ড নেই, এখন এটা 2018-19। কাজেই এখনকার নেতৃত্বের চিন্তাভাবনা, সেটা আইপিএফটি হোক আর বিজেপি হোক, চিন্তাভাবনার জায়গাটা কিন্তু ওই অভিজ্ঞতার নিরিখে আরেকটু সমৃদ্ধ হয়েছে। কাজে এই জায়গাটাকে ধরে রাখার জন্য বিজেপিও চট করে আইপিএফটিকে
মানে বাদ দিয়ে চলার চেষ্টা করবে, এরকম ভাবার কোনো কারণ একদম আমাদের অনুষ্ঠান একদম সময় শেষ। যেটা আমাদের প্যানেলিস্টরা যেটা বললেন যে এই মুহূর্তে যতই শরিকি সংঘর্ষ, যতই রক্তক্ষয়ী সংঘর্ষ হোক, যতই হামলা হুজ্জতি হোক, সবটাই ক্ষমতা দখলের লড়াই, ক্ষমতায় থাকার লড়াই, এবং ক্ষমতা থাকার সাথে দুই রাজনৈতিক দলই এই জোট কন্টিনিউ করবে। এবং এই জোট নির্বাচন, কিছু কিছু নির্বাচনের আগে এই দাবি নিয়ে আন্দোলন হবে, আবার তারপর ন্যাচারালি মানে যেটা হয়েছে বিধানসভা নির্বাচনে 6-7 মাস ঘুমিয়ে পড়েছে, সেরকম আবার ঘুমিয়ে যাবে। আলটিমেটলি এই জোট চলবে। এবং এই ক্ষেত্রে যেটা তিপ্রাল্যান্ডের দাবি, সেই দাবি মুখ্যমন্ত্রী আগেই বলেছেন কোনো মতেই সম্ভব নয়। প্রদীপ্তবাবু বলেছেন যে তিপ্রাল্যান্ডের দাবি, এনসি দেববর্মা ওনারাও জানেন এই দাবি বাস্তব ভিত্তি নেই। তারপরও এটাকে একটা ক্রেজ হিসাবে, একটা ইস্যু হিসাবে তাদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার জন্য এটা চলবে এবং এই জোটও কন্টিনিউ করবে। আমরা আজকে সংলাপ অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।